ঠিক রাত 11:30টায় বাড়ি ফিরে আকাশ থেকে পড়ল নিশান। আজ অফিসে সেই পুরনো ফ্যাক্টরির বিষয় নিয়ে বড়সড় একটা মিটিং হয়েছে, যে কারণে তাকে আজকে এত দেরিতে ফিরতে হলো বাড়ি। নিশান ভেবেছিল সবাই ইতিমধ্যে নিজেদের মতো করে ঘুমিয়ে গিয়েছে। নিজের কাছে সবসময় এক্সট্রা চাবিটা রাখার কারণে অনায়াসে বাড়ির ভেতরে ঢুকতেও তার কোনো সমস্যা হলো না। নিশান দরজা বন্ধ করে ক্লান্ত ভঙ্গিতে হাত গুলিয়ে কোটটা খুলল। শরীর এতটাই অবসন্ন লাগছিল যে মনে হচ্ছিল এখনই একটা জায়গায় বসে চোখ বন্ধ করলে আর উঠতে পারবে না। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বাড়ির ভেতরে ঢোকার পর ড্রয়িং রুমের কাছে আসতেই মাথায় রীতিমতো বাজ ফেটে পড়ল নিশানের। ড্রয়িং রুমের দিকে কয়েক পা এগোতেই মুহূর্তে সমস্ত ক্লান্তি উবে গেল। নিশান হতবাক। ক্লান্ত মস্তিষ্কটা সজাগ হয়ে চোখ জোড়া স্থির হলো সামনে। ডাইনিং টেবিলের গ্লাসের উপর হাত রেখে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে শৈলী। তার নিঃশ্বাসের ধীর ওঠানামা টের পাওয়া যাচ্ছে, যেন বেশ গভীর ঘুমে ডুবে গেছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালের পাশে লুটিয়ে পড়েছে, আর টেবিলের এক পাশে প্লেটে ঠান্ডা হয়ে যাওয়া খাবার সাজানো আছে। এতক্ষণ দেহ ক্লান্ত থাকলেও এবার যেন মনটা অস্থির হলো নিশানের। শৈলী এখানে ঘুমোচ্ছে কেন এখনো ভেবে পেল না সে। ভ্রুকুচকে তাকিয়ে নিশান ধীরে ধীরে কয়েক কদম এগিয়ে এলো। হাতে থাকা সুটকেসটা টেবিলের উপর রাখতেই চোখ পড়ল শৈলীর মাথার কাছে ঢাকা দিয়ে রাখা খাবার ভর্তি প্লেটটা। এবার আরো বিস্মিত হলো নিশান। তাহলে কি শৈলী তার জন্য অপেক্ষা করছিল? রাত এতটা হয়ে গেছে, সবাই নিজেদের ঘরে চলে গেছে, অথচ শৈলী এখানেই ছিল। নিশান কখনোই এত দেরি করে বাড়িতে ফেরে না, তাই সবার সাথে ডিনার করার সুযোগটাও পায়। আজ ডিনার বাড়িতে করতে পারবে না বলেই তো সে বাইরে থেকে খেয়ে এলো। সে যদি জানতো যে এখানে কেউ একজন তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে, তাহলে কি সে আর মুখে কিছু তুলতো? একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়লো নিশানের ভেতর। বুকের কোথাও যেন অদৃশ্য একটা টান লাগলো। সে এতটা দেরি করেছিল, অথচ শৈলী। নিশান এবার ধীর গতিতে এক হাত উঠিয়ে নিজের চুলের ভেতর আঙ্গুল চালিয়ে ক্লান্ত চোখ মুছল। এরপর শৈলীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিশান খাবারের দিকে একবার তাকিয়ে আবার শৈলীর দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর নরম স্বরে ডাকলো, শৈলী। কোনো সাড়া নেই। শৈলী এতটাই গভীর ঘুমে যে ডাক শুনেও টের পেল না। নিশানও জানে যে এই মেয়ে বেশি রাত জেগে থাকতে পারে না, তাহলে কেন অপেক্ষা করছিল? নাকি মামনি জোর করে ওকে অপেক্ষা করতে বাধ্য করেছে? ভাবতে পারল না নিশান। যাই হোক না কেন, ইচ্ছে করেই হোক আর জোর করেই, অপেক্ষা তো করেছিল। এটাই কয়জনে করে। নিশান এবার একটু ঝুঁকে আরো নিচু গলায় বলল, হিমরূপা, ওঠো। নিশানের এত নিচু আওয়াজ কি রমণীর কানে পৌঁছেছে? এত রাতে সবার ঘুমের মধ্যে জোরে আওয়াজ করেও ডাকতে পারছে না নিশান। এবার সে এক হাত উঁচিয়ে নিঃসংকোচে আলতো করে হাত রাখলো শৈলীর চুলের উপর। আঙ্গুলগুলো চুলের ফাঁকে ফাঁকে গুজে দিয়ে একটু জোরে ডেকে উঠল, এই শৈলী, উঠে পড়ো। নিশানের আঙ্গুলের স্পর্শে শৈলীর ভ্রু কুঁচকে উঠল। সে ঘুমের মধ্যে সামান্য নড়ল, যেন মৃদু অস্বস্তিতে পড়েছে, কিন্তু তখনও চোখ খুলল না। নিশান এবার তার কপালের এক পাশে চুল সরিয়ে দিয়ে আরেকবার ডাকলো, শৈলী, ওঠো। শৈলীর চোখের পাতাগুলো এবার কাঁপল, তারপর ধীরে ধীরে খুলল। প্রথমে কিছুই বুঝতে পারল না সে। ঘরের নরম আলোয় ঝাপসা চোখের সামনে ধরা পড়ল নিশানের মুখ। কিছুক্ষণের জন্য বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলল শৈলী। এটা স্বপ্ন না বাস্তব? চুল থেকে হাত সরিয়ে নিশান ভ্রু কুঁচকে তার মুখের দিকেই তাকিয়ে আছে। এটা ঘুমানোর জায়গা? ঘর নেই তোর? এখানে ঘুমিয়েছিস কেন? তোর কি কোনো হুঁশ আছে? নিশানের কড়া কণ্ঠের প্রশ্নের তোপে শৈলী এবার পুরোপুরি জেগে উঠল। মাথা তুলতেই বুঝতে পারল এতক্ষণ টেবিলের উপর মাথা এলিয়ে ছিল। দ্রুত চারপাশে তাকিয়ে যেন বাস্তবতায় ফিরল। ঠান্ডা হয়ে যাওয়া খাবারগুলো দেখে মনে পড়ল সে অপেক্ষা করছিল নিশানের জন্য, কিন্তু কখন ঘুমিয়ে পড়লো জানেই না। লজ্জা পেল শৈলী। শেষে কিনা ঘুমিয়ে পড়লো, এটা কি ঠিক? একেবারে চুপ হয়ে রইল শৈলী। কিছু বলার মতো শব্দ পেল না মুখে। নিশানের চোখে তখনও প্রশ্ন খেলা করছে। শৈলী দ্রুত চেয়ার ছেড়ে উঠে গলার স্বর স্বাভাবিক রেখে বলতে চাইল, সরি নিশান ভাই, আমি আমি আসলে ওই ভুল করে ঘুমিয়ে পড়েছিলাম, না হলে। কিন্তু কথাটা সম্পূর্ণ করার আগেই নিশান ধীরে ধীরে বলল, তোকে কেউ অপেক্ষা করতে বলেছে না? তুই নিজে থেকেই অপেক্ষা করছিলি?
নিশানের গলার স্বর অদ্ভুত রকমের গভীর ছিল, যেন সে খুব মনোযোগ দিয়ে শৈলীর প্রতিটি প্রতিক্রিয়া বুঝতে চাইছে। শৈলীর বুকের ভেতর ধুকপুক বেড়ে গেল। সে জবাব দিতে পারল না। আসলে কাহিনীটা অনেক বড়। খাদিজা তালুকদার নিজের আদরের ছেলের জন্য নিজে অপেক্ষা করছিলেন খাবার গুছিয়ে রেখে। তবে হঠাৎ করে তার হাঁটু ব্যথা বেড়ে যাওয়ায় রাশিদা তালুকদার এসে তাকে ঘরে নিয়ে ঘুমানোর ব্যবস্থা করে দেন এবং আশ্বাস দেন যে নিশানকে রাতের খাবারটা তিনিই বেড়ে দিবেন। কিন্তু কিছুক্ষণ পর তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এত রাত পর্যন্ত জাগার যে অভ্যাস নেই, এজন্য তিনি শৈলীকে এখানে বসতে বলে ঘরে চলে গিয়েছেন এবং যাবার সময় বলে গিয়েছেন যে নিশান আসলে যেন তাকে ডাক দেয়। আর এটা জানতে পেরে আর এটা জানতে পেরে খাদিজা প্রথমে একটু রাগারাগি করলেও পরে শৈলীকে একটু খাটাতে বিষয়টা মেনে নেন। শৈলী এখন কিভাবে বলবে যে সে নিজে থেকে অপেক্ষা করছিল না? তার যে এত বড় সাহস নেই। কোন অধিকার এই মানুষটার জন্য এত রাতে অপেক্ষা করবে সে? নিশান শৈলীর নীরবতা দেখে হ্যাঁ ভাবতে চাইলেও সে শৈলীর চোখ দেখে বুঝলো যে সে নিজ থেকে মোটেই নিশানের জন্য অপেক্ষা করছিল না। ছোট করে আড়ালে শ্বাস ফেলল নিশান। শৈলীর দিকে আরো এক মুহূর্ত চেয়ে থেকে আসতে বলল, যা, ঘুমিয়ে পড়। এত রাত পর্যন্ত জেগে থাকাটা তোর জন্য ভালো না। তারপর কোনো উত্তর শোনার অপেক্ষা না করে পকেট থেকে নিজের হাত সরিয়ে নিল নিশান। শৈলী চুপচাপ মাথা নিচু করে রইল। নিশানকে চলে যেতে দেখে সে ভাবল নিশান মুখ হাত ধুতে গেছে, এখন খেতে বসবে। কিন্তু নিশান বেসিনের দিকে না গিয়ে সিঁড়ির দিকে পথ ধরল। চোখ তুলে নিশানের গটগট করে চলে যাওয়ার এই দৃশ্য দেখে শৈলী আঁতকে উঠল। দ্রুত গতিতে দৌড়ে সিঁড়ি দিকে যেতে যেতে বলল, নিশান ভাই কোথায় যাচ্ছেন? খাবেন না? নিশান সিঁড়ির অনেকটা উপরেই উঠেছে। সেখানেই থেমে মাথা ঘুরিয়ে কড়া কণ্ঠে জানান দিল, অতিরিক্ত অধিকার খাটাতে আসিস না শৈলী। তোকে আমি মোটেও আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে বলিনি। আর যদি তোর মনে হয় যে আমাকে খাওয়ানোটা তোর দরকার, তাহলে খাবার নিয়ে ঘরে আসবি। ক্লিয়ার? বলেই নিশান রাগান্বিত অভিব্যক্তি নিয়ে বড় বড় পা ফেলে উপরে উঠে গেল। নিজের ঘরে ঢুকে ঠাস করে জোরে দরজাটাও আটকালো। এত জোরে ধরাম করে দরজা আটকানোর সহমতে আহাম্মক বনে দাঁড়িয়ে রইল শৈলী। সে বুঝতে পারলো যে নিশান রেগে গেছে, কিন্তু কারণটা ধরতে পারলো না। মানুষটার মধ্যে কি গিরগিটের আত্মা বর করেছে? হঠাৎ করে নিশানের এরকম আগুন ছড়া রাগের কারণটাই ধরতে পারলো না শৈলী। বুঝতেই পারলো না যে কেউ একজন তার কাছে অনেক বেশি কিছু আশা করেছিল। পরনে থাকা ঘরমাক্ত শার্টটা শরীর থেকে খুলে অদূরে ছুঁড়ে মারল নিশান। শুয়ে গায়ে শুধু গায়ে আটশাট বেঁধে আটকে রইল ভেতরে থাকা টি শার্টটা। মন মেজাজ একদম ঠিক নেই তার। থাকবেই বা কি করে? একটু আগেই সে যখন শৈলীকে নিজের জন্য অপেক্ষা করতে দেখেছিল, তখন তার মনে এক প্রশান্তির হাওয়া বয়ে গিয়েছিল। অথচ যখন জানতে পারলো যে তাকে কেউ অপেক্ষা করিয়েছে, বাধ্য করেছে, তখন তার রাগটা দ্রুত মাথায় চড়ে উঠল। কেন তাকে অপেক্ষা করতে বাধ্য হতে হবে? কেন সে কি নিজ থেকে অপেক্ষা করতে পারে না? নাকি তার জন্য অপেক্ষা করাটা অন্যায়? নিশান বিছানার এক কোণে বসে দুহাতে মুখ ঢেকে ফেলল। ভেতরটা ধকধক করছে রাগে, বিরক্তিতে, অভিমানে একসঙ্গে। এতগুলো অনুভূতি যেন বুকের ভেতর তাণ্ডব চালাচ্ছে। শার্টটা মেঝেতে পড়ে আছে, ভাঁজহীন এলোমেলো। ঘরের বাতাস ভারী লাগছে তার, যেন কিছু একটা তাকে শ্বাস নিতে দিচ্ছে না। কেন এত রাগ হচ্ছে তার? সে কি শৈলীর অপেক্ষার কারণ জানতে চাওয়ার পর এমন প্রতিক্রিয়া দেখাতে চেয়েছিল, নাকি সে অন্য কিছু আশা করেছিল? মিশান দাঁতে দাঁত চেপে হাত দিয়ে চুলের গোছা টেনে ধরল, যেন এভাবে মাথার ভেতরের অস্থিরতাটা টেনে বের করতে পারবে। কিন্তু কোনো লাভ হলো না। শৈলীর সেই নরম মুখটা, চোখ নামিয়ে থাকা চুপচাপ অভিব্যক্তিটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। নিজে থেকে অপেক্ষা করছিল না, তাই এত রাগ লাগলো। ঈশান হতাশ হয়ে একদম পিছনে হেলান দিল। ঠোঁটের কোণে একটুখানি বাঁকা হাসি ফুটল। নিজেকেই তাচ্ছিলের হাসি দিল সে। কি আশ্চর্য! যদি শৈলী নিজে থেকে অপেক্ষা করতো তাহলে কি সে খুশি হতো? তাহলে কি সে রাতের খাবারটা স্বাভাবিকভাবে খেতে পারতো? তুই কি চেয়েছিলি? শৈলী নিজে থেকে তোর জন্য অপেক্ষা করুক? ঈশান চোখ বন্ধ করল। বুকের ভেতর এখনো কিসের যেন অস্থিরতা। রাগ কি পুরোপুরি কমেছে, নাকি নতুন করে অন্য কিছু জন্ম নিচ্ছে, সেটা জানার ইচ্ছে নেই তার। বুক ভরে এক দফা দীর্ঘশ্বাস ফেলল নিশান। রাগটা ধীরে ধীরে ক্লান্তিতে বদলে যাচ্ছে। তবু একটা অস্বস্তি ঠিকই রয়ে গেল, যে অস্বস্তির নাম সে এখনো জানে না।
শৈলী হতভম্ব হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইল। নিশানের শেষ কথাগুলো এখনো কানের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। অতিরিক্ত অধিকার খাটাতে আসিস না শৈলী। সে কি সত্যি অধিকার খাটানোর চেষ্টা করছিল, নাকি নিশানি তার মধ্যে এমন কিছু খুঁজতে চাচ্ছে যা সে নিজেও বোঝে না? ডাইনিং টেবিলে রাখা খাবারগুলো এখনো ঠিক সেভাবেই আছে, ঠান্ডা হয়ে গেছে অনেক আগেই। নিশানের জন্য রাখা গরম খাবারও এখন কেবল একটা অব্যবহৃত অপেক্ষার চিহ্ন। শৈলী ধীরে ধীরে পায়ের আঙ্গুল দিয়ে মেঝেতে অকারণে দাগ কাটতে কাটতে নিজেকেই প্রশ্ন করলো। উনি হঠাৎ এত রেগে গেলেন কেন? আমি তো কিছু করিনি, রেগে যাওয়ার মতো কোনো কথাও তো বলিনি। তাহলে রাগ করলো কেন? শৈলী বিভ্রান্ত চোখে সিঁড়ির দিকে তাকিয়ে রইল। নিশানের আচরণ আজ একেবারে বোঝার বাইরে। সে কি সত্যি অতিরিক্ত কিছু করেছে? শৈলী নিচু গলায় নিজেকেই বলল। আমি তো শুধু খাওয়ার কথা জিজ্ঞেস করেছি, এতটুকুতেই এত রাগ? কোনো উত্তর নেই, শুধু রাতের নিস্তব্ধতা তাকে আরো বেশি অস্বস্তিতে ফেলছে। নিশান ভাই তো এমন নয়, তবে আজ কেন এতটা তীব্র প্রতিক্রিয়া? নিশানের ওই কঠোর গলা, রাগান্বিত অভিব্যক্তি আর দরজা বন্ধ করার সেই তীব্র শব্দ বুকের ভেতর একটা অদ্ভুত খচখচে অনুভূতি রেখে গেল। শৈলীর চোখ গেল ঠান্ডা হয়ে যাওয়া খাবারের দিকে। নিশান কি সত্যি না খেয়ে ঘুমিয়ে পড়বে, নাকি অভিমানে নিজের ক্ষুধাকেও উপেক্ষা করবে? কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে অবশেষে শৈলী দীর্ঘশ্বাস ছেড়ে খাবারের দিকে তাকালো। খাবারটাকে নিয়ে যাব, কিন্তু যদি উনি না খায়? শৈলী জানে নিশান একবার এগিয়ে গেলে তার মুড পাল্টানো কঠিন, কিন্তু শৈলী এটাও জানে যে নিশান এই মুহূর্তে ক্ষুধার্ত, আর এভাবে না খেয়ে ঘুমানোর স্বভাব নয়। শৈলী একবার খাবারের দিকে তাকালো, একবার নিশানের বন্ধ দরজার দিকে। নিশান দ্বিধা কাটিয়ে প্লেটে খাবার গুছিয়ে নিল সে। ধীর পায়ে সিঁড়ির দিকে এগোতেই বুকের ভেতর ধুক ধুক করতে লাগলো। নিশান ভাই কি দরজা খুলবে, নাকি আরো বেশি রেগে যাবে? নিশানের রুমের দরজার সামনে এসে এক মুহূর্ত দ্বিধায় পড়ল শৈলী। দরজার ওপাশ থেকে কোনো শব্দ নেই। নিশান কি শুয়ে পড়েছে, নাকি এখনো রাগে গুম হয়ে বসে আছে? শৈলী গলা খাকারি দিয়ে বলল। নিশান ভাই। বিছানায় হাতে ভর দিয়ে গায়ে লিয়ে চোখ বন্ধ করে থাকা নিশান শৈলীর কণ্ঠে ধপ করে চোখজোড়া খুলল। রুকুচকে তাকালো বদ্ধ দরজার দিকে। মেয়েটাকে এখন থাপ্পড় খেতে এসেছে? শৈলীর ডাকে নিশান চুপ করে শুধু তাকিয়েই রইল। শৈলী দ্বিধায় পড়ে দ্বিতীয় দফায় ডাকলো। নিশান ভাই, দরজাটা একটু খুলুন, খেয়ে নিন, না হলে সকালে বড় মার কাছে খুব বকা খাবো। নিশান ভাই। এবার দরজার ওপাশ থেকে খুবই নিচু গলায় উত্তর এলো। চলে যা, তামাশা দেখাতে এসেছিস কেন? খাবো না আমি। তৎক্ষণাৎ শৈলীর চোখ বিস্ফোরিত হলো। নিশান ভাই খাবে না মানে? তার না খাওয়া মানে তো সকালবেলা শৈলীর কপালে শনি আছে। কাঁদো কাঁদো গলায় শৈলী আকুতি স্বরে বলল। এমন করবেন না নিশান ভাই, খেয়ে নিন। আপনি কি রাগ করেছেন? রাগ করলেন কেন? নিশান আরেকবার ঠোঁট চেপে ফেলল। রাগ না বলে একে আসলে অভিমানী বলা উচিত, কিন্তু সেটা স্বীকার করার মানুষ সে না। দরজার ওপাশ থেকে ঠান্ডা স্বরে বলল। তুই কেন চিন্তা করছিস আমি খাবো কি না? এটা তোর কাজ না শৈলী। দ্রুত দূর হ, নইলে প্লেট সহ তোকেও আছাড় মারবো। শৈলী এবার সত্যি কেঁদে ফেলবে মনে হলো। নিশান্ত এমন না, এমন নিষ্ঠুর আচরণ তো সে আগে কখনো করেনি। দ্বিধা নিয়ে বলল। আমি কি ভুল করলাম বলুন তো? আমি তো কিছু করিনি। নিশান এবার সত্যি এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল। শৈলী যদি জানতো যে আসল ভুলটা কি, তাহলে কি সে এটা জিজ্ঞেস করতো? দরজার ওপাশে থাকা নিশান ঢোক গিলে চোখ বন্ধ করলো। গলার স্বর এবার একটু নরম হলো, কিন্তু কঠিন ভাবটা এখনো বজায় রেখে বলল। তুই কিছু করিসনি শৈলী, কিন্তু যা করিসনি সেটাই আমার রাগের কারণ। শৈলী এবার সত্যিই কিছু বুঝতে পারলো না। যা করিনি সেটার জন্য কেউ রাগ করে নাকি? কি বলতে চাচ্ছেন নিশান ভাই? দ্বিধান্বিত হয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো। মানে? নিশান এবার কোনো উত্তর দিল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললো। এই মেয়ে কিছুই বোঝে না, আর সে সে বোঝানোর ধৈর্য হারিয়ে ফেলেছে। শৈলী এবার সত্যি কান্না আটকাতে পারল না, একটু নাক টেনে ফুপিয়ে বলল। নিশান ভাই প্লিজ দরজা খুলুন। আপনি যদি না খান তাহলে বড় মা সকালে আমাকে। বড় মা করিস না, আমি তো তোকে বকা দেব না। নিশান দরজার উপাস থেকে গম্ভীর গলায় বলল। শৈলী এবার প্রায় হাল ছেড়ে দিল, কিন্তু হাল না ছাড়লে নিশান ভাই তো খাবে না। সে নরম গলায় আবার অনুনয় করলো। দেখুন,
আমি কিছু না বুঝে থাকলে বলুন, কিন্তু না খেয়ে রাগ করে থাকবেন না প্লিজ। দরজা খুলুন। দরজার ওপাশ থেকে কিছুক্ষণ কোনো শব্দ এলো না। শৈলী মনে মনে ভাবলো হয়তো এবার সে সত্যিই রেগে গেছে, কিন্তু হঠাৎ করেই নিশানের কণ্ঠ শুনে চমকে উঠল। খাইয়ে দিলে খেয়ে নেব। শৈলী স্তব্ধ হয়ে গেল। এই কথাটা সে ঠিক মতো শুনেছে তো? কি কি কি? নিশান এবার ঠোঁটের কোণে দুষ্টু হাসিটা চেপে রেখে চোখ বুঝে বেশ আয়েশ করে বলল, কেউ আমায় খাইয়ে দিলে মন্দ হতো না, চুপচাপ খেয়ে নিতাম। শৈলী চোখ পিটপিট করে তাকালো। পুরোপুরি চুপচাপ অবস্থা। মাথার ভেতর যেন হঠাৎ ঝড় বয়ে গেল। এটা এটা কেমন কথা? কিন্তু নিশান এবার বদ্ধ দরজার দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, হিমরূপা যদি এই অধমের মুখে খাবার তুলে দিত, কতই না আশ্চর্যজনক বিষয় হতো। এই আশ্চর্যকর কাণ্ডটা ঘটাতে মন চাইছে। নিশানের গলার স্বর একেবারে নিশ্চিন্ত, যেন এটাই স্বাভাবিক কথা। কিন্তু শৈলীর ভ্রু কুঁচকে গেল। আপনি মজা করছেন নিশান ভাই? নিশান এবার দরজার উপাস থেকে আরেকটু আয়েশি ভঙ্গিতে বলল, একদমই না। আমার শর্ত একটাই, নিজ হাতে খাওয়ালে খাবো, না হলে ঘুম। এমনিতেও আমি বেশ ক্লান্ত। শৈলীর মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোলো না। মাথার ভিতর যেন সব এলোমেলো হয়ে গেল। নিজের হাতে খাওয়াতে হবে, এ তো বিশাল কাণ্ড। শৈলীর বুক ধুকধুক শৈলীর বুক ধুকপুক করতে লাগলো। এটা তো অবিশ্বাস্য দাবি, কিন্তু যদি না খাওয়ায় তাহলে তো সে সত্যি না খেয়ে থাকবে। আর সকালে বড় মায়ের রাগটা কেবল শৈলীর দিকেই পড়বে। শৈলীর চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নিল। আর কোনো উপায় নেই। ওদিকে থাকা নিশান শেষমেশ সত্যি কথাটা বলেই ফেলল। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, ঘুমোতে যা তুই। নিশান জানতো শৈলী অস্বস্তিতে পড়ে আর কথা না বাড়িয়েই চলে যাবে, তাই সে আবারও চোখ বুজে বাঁকা হাসল। অথচ তক্ষুনি জানালা থেকে আসা ঘন বাতাসের মতোই ভেসে এলো শৈলীর ক্লান্ত হতাশা মাখা এক টুকরো কথা। নিশান মিথ্যে বলছে এটা ভেবে হাতে থাকা থালাটা চেপে ধরে শৈলী ঠোঁট কামড়ে কান্না আটকে সেও বলেই ফেললো অপ্রিয় সত্যিটা। দয়া করে খেয়ে নিন নিশান ভাই, আমি যে এখনো খাইনি। বড়মা বলেছেন আপনাকে খাওয়াতে না পারলে আমি যেন ভাতের থালা না ছুঁই। আমার যে খিদে পেয়েছে, আপনি খেয়ে নিলে আমিও খেতে পারতাম। একটু দয়া করুন। ধপ করে চোখ জোড়া এক ঝটকায় খুলল নিশান। বিস্ফোরিত নয়নে চেয়ে রইল দরজার দিকে। কথাটা মাথায় ঠিকঠাক বসতেই নিশানের শ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। বুকের মাঝে কেমন একটা মোচড় উঠল। ঠান্ডা শীতল অনুভূতি নিয়ে দৃষ্টি ঘুরিয়ে আবারও তাকালো দরজার দিকে। এগুলো কি বলল শৈলী? কেমন নির্মম কথা শোনালো তাকে, কেমন নির্দয়তার গল্পটা শোনাতে চাইলো তাকে। পুরো শরীর কেমন থমকে গেল নিশানের, ঠিক যেন কোনো অদৃশ্য ঘা এসে লাগলো বুকে। শৈলীর কণ্ঠস্বর এতটা ভাঙা, এতটা অনুনয় মাখা সে কখনো শোনেনি। আমি যে এখনো খাইনি। ভেতরে আয়। শৈলী মাথা নিচু রেখে বলল, না 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 নিশান ভাই, আপনি প্লেটটা নিন, আমি চলে যাই। কণ্ঠ চওড়া এবং কঠোর হলো নিশানের। অবাধ্য হচ্ছিস, ভেতরে আসতে বলেছি না? শৈলী তাকালো না, শুধু মাথা হালকা নাড়ল। আর নিশান ঠায় দাঁড়িয়ে রইল, নিজের বুকের মোচড়টাকে আরেকবার অনুভব করে। নিশান দরজা থেকে সরে দাঁড়িয়ে শৈলীকে ভেতরে ঢুকতে দিল। শৈলী দেরি করলো না, দ্রুত ভেতরে গিয়ে প্লেটটা বেডসাইড টেবিলে রেখে দরজা দিয়ে বের হতে চাইলে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়ে পড়ে নিশান। দুহাত বুকে গুলছে গম্ভীর হয়ে বলে, যেতে বলেছি তোকে। শৈলী দুদিকে মাথা নাড়ে। নিশান এবার বাইরে উঁকি মেরে সতর্ক হয়ে দরজাটা আটকে দেয়। তারপর শৈলীকে নিজের বিছানায় বসিয়ে দিয়ে ছোট করে বলে, একটু বস, আসছি। বলে বারান্দায় চলে যায়। শৈলী বিভ্রান্ত হয়ে পড়ে। নিশান ভাই এখানে বসালো কেন? কিছুক্ষণ পর নিশান টি শার্ট খুলে একটা শার্ট পরে বেরিয়ে আসে। শৈলী ডাগর আঁকি তুলে তাকায়। নিশান সেই নয়নে একবার চেয়ে শার্টের হাতা গোটাতে থাকে। বলা যায় বেশ দ্রুত প্লেটটা হাতে নিয়ে মুরগির মাংস ভাতে মাখাতে থাকে। শৈলী বিচলিত হয়ে রইল। কোনো কিছু বুঝে ওঠার আগেই নিজের ঠোঁটের সামনে এক লোকমা ভাত দেখে মাথায় বাজ পড়ল শৈলীর। নিশান ভাত মাখিয়ে শৈলীর মুখের সামনে ধরে রেখেছে। শৈলীর হতবাক হয়ে যাওয়া মুখটা দেখে ভ্রুকুচকে বলে উঠল, মুখে কি ফেভিকল লাগিয়েছিস? মুখ খুলছিস না কেন? খাওয়াবো কি করে? শৈলী এবার সম্বিত ফিরে পেয়ে না ভঙ্গিতে মাথা নেড়ে বলে,
নিশান ভাই, এটা তো আপনার জন্য। নিশান চোখ নামিয়ে একটু ইতস্তত করে বলে, আমি সত্যি সত্যি বাইরে থেকে খেয়ে এসেছি, পেট একদম ভরা। আই উইশ পেটে যদি আধ ইঞ্চি বা তারও একটু কম জায়গা থাকতো, আমি তোর আনা খাবারটা অবশ্যই খেতাম। ছোট করে ও বলে শৈলী আর কোনো কথা বলল না, শুধু নিশ্চুপ হয়ে ভাতের দিকে তাকিয়ে থাকলো। কিন্তু তখনই নিশান হালকা একটা নিঃশ্বাস ফেললো। তার চোখের কোণে কিছুটা অনুশোচনা স্পষ্ট। হাতের প্লেটটা আরো কাছে নিয়ে শৈলীর মুখের সামনে ধরে রেখে বলল, বেশি ভাবিস না, খেয়ে নে, তাহলে খাবারও শেষ হবে, তুইও বকা খাবি না। শৈলী কিছুক্ষণ নীরব রইল। নিশানের হাতে খাওয়ার মতো সৌভাগ্য কখনো আসবে কখনো ভাবেনি সে। এরকম অনাকাঙ্ক্ষিত কিছু পাওয়ার লোভ ঘিরে ধরল তাকে। কিন্তু নিজেকে সংযত করে সে মিনমিন করে বলল, আমি নিজে খেতে পারবো নিশান ভাই। শৈলীর বলতে দেরি, নিশানের গরম চোখ করে তাকাতে একটুও দেরি হলো না। ভয়ঙ্কর সেই চাহনি দেখে শৈলী মাথা নুয়েই ফেলল। কোনো বাক্য ব্যয় না করে নিশানের হাতে থাকা ভাতটুকু মুখে পুরে নিল। মাথা নিচু রেখেই আস্তে আস্তে চিবোতে থাকলো। নিশান তীক্ষ্ণ চোখে চেয়ে আবারও ভাত মাখানোতে মন দিল। এই মুহূর্তে যদি মাটি তুফাক হয়ে যেত, তাহলে নিমিষেই মাটির নিচে লুকিয়ে পড়তো শৈলী। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। একটু আগে একটা চরম লেভেলের আকাম করেছে সে। মাথা নিচু করে শৈলী খাবার চিবোতে থাকলো আর চোখে নিশানের অভিব্যক্তি ঢুকলো। লোকটা কি রাগ করেছে? দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। শৈলীকে কেউ নিশ্চয়ই কালো জাদু করেছে, নইলে থোড়াই না সে মুখে খাবার দিতে গিয়ে নিশানের শক্তপোক্ত আঙ্গুলটাতে কামড় বসিয়ে দেবে। নিশান আর চোখে একবার শৈলীর দিকে তাকালো। আরেক লোকমা এবার তার মুখে তুলে দিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, আঙুলটা রীতিমতো জ্বলছে আমার। এগুলো তোর দাঁত নাকি কুড়াল? এত ধারালো কেন? শৈলী মাথা নিচু রেখেই মিনমিন করে বলল, আমি কি করে বুঝবো যে কোনটা আপনার শক্তপোক্ত আঙুল আর কোনটা মাংসের হাড্ডি? মুখ ফসকে কথাটা বলে জিভ কাটল শৈলী। আবারও আকাম করল। আজ আসলেই তার কিছু একটা হয়েছে। নিশান ভ্রুকুচকে তাকিয়ে আছে। তাকে কি কোনোরূপ অপমান করা হলো কিনা তা বোঝার চেষ্টায় আছে সে। এরপর কিছু না বলে আবারও ভাত মাখাতে থাকলো। একটু পর খাবার শেষ পর্যায়ে গেলে নিশান বলল, পানি খেয়ে নে। শৈলী লজ্জে মাথা আরো নিচু করল। আজ যেন তার জন্য একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। নিশান ভাই নিজে খাইয়ে দিচ্ছে তাকে, তাতেই সে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না। তার উপর আবার সিংহের হাতে দাঁত বসিয়ে দিয়েছে। শৈলী মনে মনে আওড়াই, এভাবে চললে তো নিশান ভাই নিজেই চিন্তিত ভাবে আমাকে একদিন বাড়ি থেকে বের করে দেবেন। ওদিকে নিশান আর কিছু বলল না, শুধু শৈলীর হাতে গ্লাসটা এগিয়ে দিল। শৈলী ধীরে ধীরে পানি খেলো আর চোখে নিশানের মুখটা লক্ষ্য করলো। লোকটার মুখ এতটা গম্ভীর কেন? সে কি এখনো রেগে আছে, নাকি তার হাতের ব্যথাটা সত্যি অনেক বেশি? পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতেই নিশান নিঃশব্দে উঠে দাঁড়ালো। শৈলী মনে মনে একটু আতঙ্কিত হয়ে গেল। নিশান কি কিছু বলবে, ধমক দেবে? কিন্তু না, নিশান শুধু এক পাশে সরে গিয়ে হালকা গলায় বলল, চল তোর ঘরে দিয়ে আসি, রাত অনেক হয়েছে। শৈলী নিশানের দিকে তাকিয়ে বিস্মিত হলো। এই লোকটা আসলে কেমন? একটু আগে তার আঙ্গুলে দাঁত বসিয়ে দিয়েছে, অথচ এখন সে নির্বিকার ভঙ্গিতে শৈলীকে তার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা বলছে। শৈলী মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেলল। নিশান হয়তো রাগ করেনি, অথবা করলেও কিছু বলবে না, এইটুকুই যথেষ্ট। যে সে ধীর পায়ে দরজার দিকে এগোতেই নিশান দরজা খুলে এক পাশে দাঁড়ালো, যেন শৈলীর আগে বেরিয়ে যাওয়া উচিত। শৈলী বাইরে পা রাখতেই নিশান পেছন থেকে হালকা স্বরে বলল, ভাবিস না যে বেঁচে গেছিস। আঙুলে দাঁতের ছাপ বসিয়ে যে কাজটা করলি, সময় আসলে ঠিকই বদলা নেব। আপাতত তোলা রইল। শৈলী আতঙ্কে এক লাফে সামনে গিয়ে দাঁড়ালো, আর নিশান এক পাশে ঠোঁটের কোণে দুষ্টু হাসি লুকিয়ে দরজাটা ধীরে ধীরে বন্ধ করলো। আকাশ আজ বেশ ফুরফুরে মন নিয়ে অফিসেও এসেছে। মন মেজাজ একদম চাঙ্গা হবেই বা না কেন। গত রাতে সে একটা জবরদস্ত খবর পেয়েছে। ধানমন্ডির ফ্যাক্টরি কেস পুরোপুরি সলভ। এখন কোনো মতে শুধু গুলশানের পুরোটা ফ্যাক্টরি কেসটা সলভ করলেই হয়, তাহলেই খেল খতম। শীষ বাজাতে বাজাতে আকাশ লিফটে ঢুকে পড়ল।
লিফটের আয়নায় নিজের প্রতিচ্ছবি এক ঝলক দেখে নিল সে। পরিবারের শার্ট, গাঢ় রঙের ব্লেজার, চোখে আত্মবিশ্বাসের ঝিলিক, সব মিলিয়ে বেশ দারুণ লাগছে নিজেকে। মনটা এমনিতেই ফুরফুরে, তার উপর কাজে এত বড় একটা অংশ শেষ হয়ে যাওয়ায় আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেছে। লিফট দোতলায় নামতেই দরজা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে এলো এক যুবতী। আধুনিক পোশাক, উজ্জ্বল লিপস্টিক, চোখে শুকনো কাজল টানা দৃষ্টি। মেয়েটার চলা ফেরার ভঙ্গিমায় এক ধরনের অলিখিত দাপট একদম স্পষ্ট। সে আকাশের দিকে এক ঝলক তাকিয়ে যেন মৃদু হাসলো, তারপর আয়নায় নিজের চুল ঠিক করতে লাগলো। আকাশ একটু তাকিয়ে আবার নিজের ফোনে মনোযোগ দিল, কিন্তু মেয়েটা তো সহজে ছাড়ার পাত্র নয়। আপনাকে আগে দেখেছি মনে হয়। মেয়েটার গলায় একরকম ইচ্ছাকৃত মাধুর্য ছড়ল। আকাশ ঠান্ডা স্বরে বলল, সম্ভবত ভুল করছেন। মেয়েটা এবার এক ধাপ এগিয়ে আয়নায় চোখাচোখি করলো আকাশের সঙ্গে। তাহলে কি মনে করিয়ে দেব? আকাশ বিরক্তি গোপন রেখে বলল। না, দরকার নেই। মেয়েটা এবার একটু হেসে বলল, আপনার এত মতো সুদর্শন লোকদের এড়িয়ে যাওয়া যায় না, বুঝলেন মিস্টার? আকাশ চোখ সরিয়ে নিয়ে চুপ করে রইল। কিন্তু মেয়েটি থামলো না। সে এবার আলতো করে আকাশের হাতের কাছে এসে দাঁড়ালো, একদম ঘনিষ্ঠভাবে। একটা কথা বলবেন? মেয়েটার কণ্ঠ যেন একটু নরম হয়ে গেল। আকাশ এবার সত্যি বিরক্ত হলো। সে সোজা তাকিয়ে বলল, বলুন, তবে একটু সরুন আগে। মেয়েটা বেশ বিরক্ত হয়ে চোখ নামিয়ে বলল। আপনার গার্লফ্রেন্ড কি খুব পজেসিভ? আকাশ ফুল গেল। মেয়েটা এবার ঠোঁট কামড়ে একটু হাসলো, তারপর বলল, থাকলে তো মুশকিল, তবে না থাকলে একটা কফির ইনভাইটেশন দিতে পারতাম আপনাকে। লিফট তখনই টিং করে 7 তলায় থেমে গেল। আকাশ এক মুহূর্ত অপেক্ষা করলো, তারপর ঠান্ডা গলায় বলল, যদি থাকতো তবে সে নিশ্চয়ই এমন বাজে সময় নষ্ট করতো না। মেয়েটা তার কথার উল্টো বুঝে মুচকি হাসলো। আকাশ এবার বেরোতে নিলে মেয়েটা পিছু দেখে বলে উঠল, আপনার নাম্বারটা? আকাশ তৎক্ষণাৎ বুকুচকে তাকাতেই মেয়েটা আবারও বলল। অ্যাড্রেসও দিতে পারেন। আকাশ এবার মুখ বাঁকিয়ে ঠোঁট চেপে হেসে বলল, নিশ্চয়ই, কেন নয়। নাম্বার আর অ্যাড্রেসটা লিখে নিন। মেয়েটা বিশ্বজয়ের তৃপ্তিতে হেসে ফোনে টাইপ করার প্রস্তুতি নিলে আকাশ কলার ঝাঁকিয়ে বেশ ভাব নিয়ে বলে উঠল, লিখুন 017 কুকুরের আড্ডাখানায় যাবেন। সেখানে গেলেই নিশ্চয়ই অনায়াসে আমাকে পাবেন। মেয়েটা মুহূর্তেই হতভম্ব হয়ে গেল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে যেন বোঝার চেষ্টা করলো সে আসলে যা শুনেছে তা সত্যিই শুনেছে কিনা। আকাশের ঠোঁটে একপাশে বাঁকা হাসি ফুটে উঠল। এবার আর মেয়েটাকে একটু সময় না দিয়ে পকেট থেকে ফোন বের করে চোখ নামিয়ে বলল, গুগল ম্যাপে জায়গাটা পেয়ে গেলে জানাবেন, আমি অপেক্ষায় থাকবো। এই বলে একদম নির্বিকার ভঙ্গিতে লিফট থেকে বেরিয়ে গেল আকাশ। পিছন থেকে মেয়েটার মুখে একটা বিশ্রী রকমের বিব্রত ভাব ফুটে উঠল। এই লোকটা সিরিয়াসলি? সে এতক্ষণ ধরে যা ভেবে রেখেছিল পুরোটা এক মুহূর্তে ঘুরিয়ে গেল। জিতে যাওয়ার স্বপ্ন দেখেছিল, অথচ পরিণতি হলো উল্টো। আকাশ লিফটের দরজা বন্ধ হয়ে যেতে দেখলো, তারপর নিজের ফোনের স্ক্রিন দেখে হাসলো। আজকের দিনটা আরো একটু ভালো হয়ে গেল। বিড়বিড় করে বলে উঠল, শালা লাফাঙ্গামে। তুই কি নিশানকে ভালোবাসিস? সকাল সকাল নিজের মায়ের মুখে এমন ভয়ানক প্রশ্ন শুনে আতঙ্কে বিস্ফোরিত নয়নে তাকালো মিমি। কপালে রীতিমতো বিন্দু বিন্দু ঘাম জমে গেছে তার। ঠোঁট ফাঁক করে মিমি হতবাক হয়েই তাকিয়ে রইল তার মায়ের দিকে। রাশিদা তালুকদার এখনো বেশ স্বাভাবিক, কিন্তু গম্ভীর অভিব্যক্তি নিয়ে অপেক্ষা করছেন নিজের প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরের জন্য। দুহাত বুকে গুজে চোখ শুরু করে তাকিয়ে থাকলো মিমির দিকে। হ্যাঁ, মিমি নিশানকে ভালোবাসে, এটা নতুন কিছু নয়। সে অনেকদিন আগে থেকেই সে এই পুরুষের মত্ত হয়ে গেছে, কিন্তু তাই বলে এভাবে সরাসরি স্বীকার কখনোই করেনি মিমি। আজ পর্যন্ত কাউকে এই বিষয়ে কোনো কথা বলেনি। সে যে নিশানকে পছন্দ করে এটা তার বেস্ট ফ্রেন্ড রিয়া ছাড়া আর কেউ জানে না। রাশিদা আবারও ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করছি তোকে মিম। মিমি এবার ঢোক গেলে চোখ নামিয়ে ফেলে, ঠোঁট চেপে মিনমিন করে বলে, এসব কি বলছো মা? আমি মানে কোনো আমি?
রাশিদা এবার তার শাড়ির আঁচলের ভেতর থেকে একটা রঙিন কাগজ বের করলেন, যেটাতে স্পষ্ট লেখা আছে,